প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ব্লগ রাইটিং পার্ট 3 নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের রাইটিং স্কিল সেকশনের যে ব্লগ রাইটিং আছে তা নিয়ে টেনশানে আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো এর আগে আমরা ব্লগ রাইটিং নিয়ে আমাদের এই চ্যানেলে দুটো ভিডিও আপলোড করেছিলাম। সেখানে প্রথম যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম ব্লগ রাইটিং কি, সেই সঙ্গে ব্লগ রাইটিং কয় প্রকার ও কী কী, এবং সবশেষে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একটা এক্সাম্পল দিয়ে যে একটা ব্লগ রাইটিং কেমন হয় বা কেমন করে লিখলে একটা ব্লগ রাইটিং থেকে তুমি পরিপূর্ণ নাম্বার পেতে পারো। এবং তার পরবর্তী সেকেন্ড পার্টে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমরা প্রথম যে ক্যাটাগরি অর্থাৎ যে ট্রাভেল ব্লগ, সেই ট্রাভেল ব্লগ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটি থার্ড পার্ট। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এডুকেশনাল ব্লগ নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের পরবর্তী যে এক্সাম বা তোমাদের আপকামিং যে এক্সাম আছে এই সেমিস্টার 4 এর এক্সামে এডুকেশনাল ব্লগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো এবং পারলে তুমি খাতা এবং কলম নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে যে আমি নোটসগুলোকে প্রোভাইড করব সেগুলোকে লিখে নেওয়ার চেষ্টা করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক। তো দেখো আমি বোর্ডের একেবারে উপরে লিখে দিয়েছি এডুকেশনাল ব্লগ বলে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার এই এডুকেশনাল ব্লগ কথার অর্থ কী? তো এডুকেশনাল ব্লগ মানে অন্য কিছুই নয়, শিক্ষা সংক্রান্ত যে ব্লগগুলো তোমাদেরকে রাইটিং করতে দেওয়া হয় এগুলোকেই বলা হয় এডুকেশনাল ব্লগ। তো আমরা যে প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে এই ব্লগ রাইটিং মোট কত প্রকার এবং কোন পার্টকে কি বলে তা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। তাই যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের পূর্ববর্তী ওই দুটো পার্ট না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই ওই দুটি পার্ট দেখে তারপর এই ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে আজকে ব্লগ রাইটিংয়ের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি ইজি বা সহজ হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে, এডুকেশনাল ব্লগ মানে শিক্ষা সংক্রান্ত ব্লগ। তো এখানে দেখো আমি 4টা কোশ্চেনকে অ্যাড করে দিয়েছি, 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্ন হচ্ছে এডুকেশনাল ব্লগ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ যদি তোমাদেরকে এডুকেশনাল ব্লগ থেকে প্রশ্ন দেওয়া হয় তাহলে এই 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো দেখে নেই এখানে প্রশ্নগুলো কি দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান এডুকেশনাল ব্লগ, মানে একটা এডুকেশনাল ব্লগ লেখো বা একটা শিক্ষামূলক ব্লগ লেখো। কি নিয়ে বলছে, উইথিন 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। বলা হচ্ছে কি, ওয়ান হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল, হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং ইংলিশ, মানে কেমন করে তুমি ইমপ্রুভ করবে, মানে তুমি উন্নত করবে তোমার স্পিকিং ইংলিশকে, মানে তোমার ইংরেজিতে কথা বলার দক্ষতাকে কেমন করে তুমি উন্নত করবে, বা একজন স্টুডেন্ট সে কেমন করে উন্নত করবে, এই নিয়ে একটি ব্লগ লেখো। তো চলো দেখে নেই এরপর কোশ্চেন নাম্বার 2 এ কি বলা হচ্ছে। তো দ্বিতীয় প্রশ্নে কি বলছে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। কি নিয়ে বলছে, ওয়ান হাউ টু প্রিপেয়ার ফর ক্লাস 12 সেমিস্টার ফর WBCHSC এক্সাম। বলছে হাউ টু প্রিপেয়ার মানে কেমন করে প্রস্তুতি নেবে, কিসের প্রস্তুতি, বলছে ক্লাস 12 সেমিস্টার 4, মানে তোমরা যারা ক্লাস 12 এবং সেমিস্টার 4 এ পড়ছো সকলে ভালো মতো জানো। তো এই ক্লাস 12 সেমিস্টার 4 এর WBCHSC যে আন্ডারে এই যে পরীক্ষার জন্য কেমন করে প্রস্তুতি নেবে তা নিয়ে একটি ইমেল লেখো। এরপরে 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, চলো দেখে নেই কি বলছে এখানে। বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো উইথিন 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। কি নিয়ে বলছে, ওয়ান কিসের উপরে, বলছে ইম্পর্টেন্স অফ অনলাইন এডুকেশন। তো এখন তোমরা সকলেই জানো অনলাইন এডুকেশনটা সম্পূর্ণ শুধু ভারত নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। তো এই অনলাইন যে এডুকেশন বা অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এর ইম্পর্টেন্স মানে এর যে প্রয়োজনীয়তাটা বা এর গুরুত্ব কতটা তা নিয়ে একটি ব্লগ লেখো। তো এরপর চতুর্থ কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, বলছে এখানে রাইট অ্যান এডুকেশনাল ব্লগ, একটা এডুকেশনাল ব্লগ লেখো, একটা এডুকেশনাল ব্লগ তৈরি করো। কার উপরে, বলছে এখানে ওয়ান রোল অফ টিচার্স, মানে শিক্ষকদের যে রোল বা শিক্ষকদের যে ভূমিকা, কাদের উপরে, বলছে ইন স্টুডেন্টস লাইফ। তো ছাত্র জীবনে বা ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষকের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে একটি সুন্দর করে ব্লগ তৈরি করো। তো তোমরা বুঝতেই পারছো এই যে 4টা কোশ্চেন এখানে অ্যাড করেছি, এই 4টা প্রশ্ন তোমাদের আপকামিং যে পরীক্ষা বা তোমাদের সেমিস্টার 4 যে এক্সাম আসছে সেই এক্সামে যদি এডুকেশনাল ব্লগ থেকে প্রশ্ন দেয় তাহলে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের আসার
সম্ভাবনা থেকেই যায়। তো চলো এবার আমরা দেখে নেবো যে এই প্রশ্নগুলো যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কেমন করে উত্তর লিখবো। তো আজকের ভিডিওতে আমরা এই প্রথম দুটো প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2 এই দুটোকে নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা যেটা আছে, যদি এটা তোমার পরীক্ষা আসে, তো প্রথম প্রশ্নে কি বলা হয়েছিল যে রাইট অ্যান এডুকেশনাল ব্লগ উইথিন 75 ওয়ার্ডস অন হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং ইংলিশ। তো এই প্রশ্নটি ধরে নাও তোমার পরীক্ষাতে এসছে, তুমি কেমন করে এর উত্তর লিখবে। তো চলো আমরা একটা সুন্দর করে ওয়েল স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন আসলে তুমি কেমন করে উত্তর লিখবে, বা কেমন করে লিখলে তোমাকে পরীক্ষায় 5-এর মধ্যে 5 দেবেন কোনো একজন এক্সামিনার, যেই খাতা দেখুক না কেন। চলো দেখে নেই আমরা যে এর উত্তরটা কেমন করে লিখতে হয় বা কেমন করে লেখা আমাদের জরুরি। তো বোর্ডের উপর এখন তোমরা যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। ওখানে কি বলা হয়েছিল যে তোমার ইংরেজিতে যে ইমপ্রুভ করা বা ইংরেজি কথা বলার দক্ষতাকে উন্নত করার জন্য এই নিয়ে একটা ব্লগ লেখো। দেখো আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি এই ব্লগটা, আর এটাকে দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু কোনো কঠিন নয়, একেবারে সহজ। আর এখানে যে আমরা স্ট্রাকচারটাকে যেটাকে আমরা কাজে লাগিয়েছি বা যে ফরম্যাটটা ইউজ করেছি না, এটা কিন্তু অন্য কোথাও থেকে কপি করা নয়, এটা হচ্ছে আমাদের অ্যামিটি কোচিং সেন্টারের নিজেদের বানানো একটি ফরম্যাট। তো এটা কেমন করে করেছি বা কেমন করে করতে হয় তোমাদের আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা প্রথমে কি করি, যে যখন আমাদেরকে না পরীক্ষার খাতা দেওয়া হবে বা তোমাকে যখন তোমার পরীক্ষার যে পেপারটা দেওয়া হবে, অ্যান্সার শিট দেওয়া হবে, তখন কি করবে, এই ব্লগ রাইটিং এর কোশ্চেনটা তুমি লিখবে, কোশ্চেন নাম্বার লিখবে। লেখার পরে শুরুটা কেমন করে করবে আমি আগের দিন বলেও দিয়েছিলাম তোমাদেরকে, কি যে প্রথমে না ওই খাতার চারিদিকে একটা বাউন্ডারি কাটতে হবে, মানে একটা স্কোয়ার একটা বক্স তৈরি করতে হবে। বক্সটা কেমন করে করবে না, তোমার খাতার পুরো বাম দিকে একটা সুন্দর করে দাগ দেবে, আবার নিচের দিক থেকে একটা সুন্দর করে দাগ, খাতার উপরের দিকে দেখো একটা সুন্দর দাগ দিয়েছি, এবং ডান দিকে একটা দাগ। তো ঠিক এরকম করে চারদিকে যখন একটা দাগ দিয়ে দেবে, দেখবে একটা চার কোণা বা একটা সুন্দর করে স্কোয়ার শেপ তৈরি হয়েছে। আর স্কোয়ার শেপ হয়ে গেলে তারপরে তুমি কি করবে, তারপর তোমার কাছে একটা স্কেল থাকবে। তো ঠিক এইরকম একটা স্কেল তোমার হাতে থাকবে। এই স্কেলটা নিয়ে তুমি কি করবে, উপরে যে দাগটা দিলে না, সেই দাগের নিচে একদম স্কেলটাকে এরকম বসাবে। বসানোর পরে কি করবে, এখান থেকে যতটা জায়গা ছাড়বে সেখান থেকে একটা দাগ এখান থেকে টানা শুরু করে কি করবে, একেবারে শেষ পর্যন্ত তোমরা টেনে দেবে। দেওয়ার পরে কি করবে, এই স্কেলটাকে নিয়ে না এখানে এবার 2 বার বসাবে। বাম দিকে যে দাগটা ছিল তার পাশে এরকম 1 বার বসাবে, যে পরিমাণ জায়গা আসবে ঠিক তার পাশে আরও 1 বার বসাবে। এবার যে পরিমাণ জায়গা আসবে তুমি একেবারে এই উপর থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত পুরো একদম এই সোজাসুজি একদম সরল রেখার মধ্যে একটা দাগ তুমি কেটে দেবে। দেওয়ার পরে তুমি কি করবে, এই একই স্কেলকে নিয়ে নিচের দিকে আনবে, এনে এই স্কেলটাকে একটু উপরে তুলবে এই নিচের দাগের উপরে। দেওয়ার পরে কি করবে, যতটা পরিমাণ জায়গা ছাড়ে সেটাকে দিয়ে আরও একটা দাগ বা সরল রেখা তুমি এখানে টেনে দেবে একেবারে শেষ পর্যন্ত। তো এই চারদিকে দাগ যখন তোমার কাটা কমপ্লিট হয়ে যাবে, তুমি তখন কি করবে, দেখবে পুরো উপরে বাম দিকের কোণে না একটা ছোট্ট বক্স তৈরি হয়েছে, এবং তার পাশে ডান দিকে দেখবে একটা বড় বক্স তৈরি হয়েছে। তো সবার শুরুটা কোত্থেকে করবে না, বাম দিক থেকে। এখানে 2 দিকে পুরো প্রথমে একটা বাম দিকে একটা অ্যারো দেবে এবং ডান দিকে একটা অ্যারো দেবে। দেওয়ার পরে কি করবে, এখানে যে রিপিট বাটন যেটা আছে ওটাকে তুমি অ্যাড করে দেবে। এগুলো জানো তোমরা যারা কম্পিউটার চালাও বা তোমরা যারা ল্যাপটপকে ইউজ করেছো একবার হলেও তোমরা সকলেই জানো এই বাটনগুলো ওখানে থাকে। তাই অবশ্যই তুমি এই যে কোণের ছোট্ট বক্সে 2 দিকে 2 অ্যারো চিহ্ন এবং তার পাশে রিপিট বাটনটা দেবে। দেওয়ার পরে কি আছে, তোমার পাশে যে লম্বা একটা বক্স তৈরি হয়েছে না, এখানে কি করতে হয়, এখানে 2টো জিনিস লিখতে হয়। এখানে অনেক কিছু তোমাদের টিচাররা হয়তো দেখাতে পারে, কিন্তু কোনো কিছু বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি মনে রাখবে তোমার পরীক্ষাতেই ব্লগ রাইটিং এর জন্য মাত্র 5 নাম্বার দেবে। তাই 5 নাম্বারের জন্য হাবি যাবে উল্টো পাল্টা লেখার কোনো প্রয়োজন নেই। আগের বার তোমাদেরকে বা গত ভিডিওতে বলেওছিলাম যে আমাদের এই যে ফ্রেমটাকে তৈরি করছি না, বা এখানে যেগুলো লিখছি বা এর মধ্যে যেগুলো লিখছি, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাকে 5 নাম্বার দেওয়া হবে না। কিসের উপর ভিত্তি করে দেবে তাহলে, তোমাকে যে নাম্বারটা দেওয়া হবে না, এই যে মিডিলে যে পার্টটা লিখেছিলাম এটার উপর ভিত্তি করেই দেবে। তাই এইগুলোর জন্য বা এই সাইডের যে ফ্রেমটার জন্য অতিরিক্ত সময় তোমরা কোনোদিন ব্যয় করতে যাবে না। এটা ব্যয় করতে যাওয়াটাই তোমাদের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। তো এখানে দেখো আমরা এই বড় বক্সের প্রথমে কি করতে হয়, এখানে একটা ওয়েবসাইটের নাম লেখা দরকার, না লিখলেও সমস্যা নেই, তবে আমরা লিখে দিয়েছি কি। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে আমরা কোন ওয়েবসাইটের নাম লিখবো, আমরা তো ঠিকঠাক ওয়েবসাইটের নাম জানি না। তোমার কোনো ওয়েবসাইটের নাম জানানো দরকার নেই বা কোনো প্রয়োজন নেই, নিজের মতো একটা ওয়েবসাইটের নাম বানিয়ে তুমি লিখতে পারো। তো আমাদের অ্যামিটি কোচিং সেন্টারের বানানো একটা ওয়েবসাইট আছে, তোমরা মনে করলে সেটাকে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কি আছে, যে www.myblog321.com, এটাকে তোমরা মনে করলে কপি করে এখানে লিখে দিতে পারো, দিলে কোনো সমস্যা নেই। এবার কি করবে, এই যে বক্সটা রয়েছে না, যেহেতু লম্বা বক্স, তো এই বাম দিকে যখন ওয়েবসাইটের নাম দিলে চলে আসবে ডান দিকে। দেখো আমি ছোট্ট করে একটা সার্চের বাটন দিয়েছি, এরকম সুন্দর করে তুমি তোমার মনের মতো করে, যে আমার মতো এইরকম একটা সাইন তৈরি করতে হবে এর কোনো মানে নেই।
তুমি তোমার নিজের মতো করে বা তোমার জন্য যেটা সহজ মনে হবে না, ঠিক সেই রকম করে একটা সার্চ বাটন এখানে অ্যাড করে দেবে। দিলে তাহলে কি হচ্ছে, আমাদের প্রথমে ছোট বক্সটাও কমপ্লিট হয়ে গেল এবং পাশের যে লম্বা বক্সটা ওটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি কি করবে, এবার চলে আসবে বাম দিকে যেখানে আমরা 2 স্কেল পরিমাণ জায়গা ছেড়েছিলাম। তো যেহেতু আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি বা হোয়াইট বোর্ডে, সেই জন্য জায়গাটা আমি একটু বেশি দিয়েছি। তো এখানে তুমি কি লিখবে, দেখো এখানে তোমার টিচার হয়তো আরও অনেক বেশি কিছু লেখার জন্য দেখিয়েছেন হয়তো, কিন্তু এগুলো তোমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই। আমি মাত্র 3টে জিনিস এখানে লিখেছি। কি কি আছে, প্রথমে আছে প্রাইভেসি, পরে আছে কন্টেন্ট এবং তারপরে আছে অ্যাবাউট। তো এই 3টা জিনিস তুমি এখানে লিখতে পারলেই হচ্ছে কমপ্লিট, আর কিছু লেখার দরকার নেই। এবার তুমি কি করবে, নিচের দিকে যে দাগ দিয়েছিলে না, দেখো আমি নিচের দিকে দাগে এখানে কিন্তু এখানেও কোনো কঠিন কিছু লিখিনি, যেগুলো সবাই পারে। মানে এখনকার সময় না, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার যুগে একটা দুধের শিশুয়ে যে ওয়ার্ডগুলো জানে, সেই ওয়ার্ডগুলো আমি এখানে ইউজ করেছি। কি আছে, প্রথমে দিয়েছি লাইক, মানে বাম দিকে দিয়েছি লাইক, আর ডান দিকে দিয়েছি শেয়ার, SHRE শেয়ার, আর মাঝখানে দিয়েছি কমেন্ট। দিলে কিন্তু আমাদের ফ্রেমের যে লেখাটা না, মানে ফরম্যাটের যে লেখাটা, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ফরম্যাট বা স্ট্রাকচারের লেখাগুলো যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, এবার তুমি শুরু করবে আমাদের আলোচ্য ব্লগের মিডিলের যে পার্টটা বা মেন যে পার্টটা সেটা নিয়ে। তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম মাঝখানের পার্টটা কেমন করে শুরু করতে হয়, বা কোথায় কি লিখতে হয়, বা কেমন করে লিখলে তোমাকে ফুল মার্কস দেওয়া হয়। তো আমাদের দেখো, যখন তোমরা এর আগে কোনো প্যারাগ্রাফ লিখেছো বা কোনো স্টোরি লিখেছিলে না, তখন কি হয়েছিল না, একটা ছোট্ট করে একটা টাইটেল বা শিরোনাম দেওয়া খুব জরুরি ছিল। তাই এবারেও তুমি প্রতিবারের মতো বা অন্যান্য রাইটিং স্কিলগুলোর মতো ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে একটা টাইটেল বা শিরোনাম লিখবে। যেহেতু আমাদের প্রশ্নটা কি নিয়েছিল, তাই ইংলিশের যে স্পোকেন ইংলিশ বা স্পিকিং যে পাওয়ারটা, এটাকে উন্নত করার জন্য বা এটাকে উন্নত করার ব্যাপার নিয়েছিল। তাই আমি ওই রিলেটেড একটা কি করেছি না, শিরোনাম বা টাইটেলকে লিখে দিয়েছি। কেমন দিয়েছি, যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং ইংলিশ। দেখো এই যে লেখাটা, হয়তো প্রশ্ন হতে পারে স্যার আপনি তো লিখে দিলেন, কিন্তু আমি পরীক্ষায় কেমন করে লিখবো। তো যদি তুমি প্রশ্নটার দিকে খেয়াল করে বুঝতেই পারবে, ওখানে কি ছিল, এই যে লাইনটা না, এই সম্পূর্ণ লাইনটা ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নের মধ্যে তুলে দেওয়া ছিল। তাই আমি নিজের মতো বানিয়ে এখানে কিচ্ছু লিখিনি, প্রশ্নের মধ্যে যেটা লেখা ছিল সেটাকেই আমি এখানে লিখে দিয়েছি। তাই তোমার পরীক্ষার প্রশ্নে ওই যে ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসটা লেখা থাকবে, ওটাকেই এখানে তুলে দিতে পারলে ওটাই হচ্ছে টাইটেল। ওর বাইরে করার কিচ্ছু নেই বা কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে কি করতে হয়, আগের দিন তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে এখানে যখন তোমার টাইটেলটা লেখা হয়ে যাচ্ছে, পুরো মিডিল বরাবর চলে আসবে বা নিচের দিকে আসবে, এসে BY বাই দেবে। বাই দেওয়ার পরে কি করবে, এখানে একটা কোলন চিহ্ন দেওয়ার পরে এখানে নিজের নামটা লিখে দেবে। দিলে তোমাদের যে টাইটেলের যে পার্টটা, এই পার্টটা কমপ্লিট। তো এই টাইটেল পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তুমি শুরু করবে মিডিল যে পার্টটা বা মাঝখানের যে অংশটা বা মেন বডিটা। তো এই মেন বডি শুরু করার বা মেন বডি শেষ করার এখানেও কিছু সিস্টেম আছে বা এখানে কিছু নিয়ম আছে। সিস্টেমগুলো কি, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম কি, যে প্রথমে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লাইন লিখতে হয় এবং তারপরে কি করতে হয় না, ইন্ট্রোডাকশন লাইন লেখার পরেই তোমাদেরকে যে নেসেসারি কিছু ডকুমেন্ট বা নেসেসারি কিছু তথ্য ওখানে প্রোভাইড করতে হয়। তারপরে একেবারে শেষে একটু কনক্লুশন লাইন একাত্রা দেওয়ার পরে ওটাকে শেষ করলে তারপরেই তুমি পরিপূর্ণ নাম্বার পাওয়ার যোগ্য হয়ে দাঁড়াবে। তাই আমি সেই মতো করে আমাদের আজকের এই কোশ্চেনটাকেও সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই আমাদের এই প্রশ্নের উত্তরের মধ্যে আমি কি কি লিখেছি। তো প্রথম লাইনে কি দেওয়া আছে, বলছে ইংলিশ স্পিকিং ক্যান বি ইমপ্রুভড বাই রেগুলার অ্যান্ড সিম্পল প্র্যাকটিস। তো কি বলা হচ্ছে, প্রথমে বলছে ইংলিশ স্পিকিং মানে ইংরেজির যে কথা বলার দক্ষতা, এটা কেমন হয়, বলছে ক্যান বি ইমপ্রুভড, এটাকে ইমপ্রুভ করা যায়, মানে এটাকে উন্নত করা যায়। কেমন করে বা কিসের মাধ্যমে, বলছে বাই রেগুলার মানে নিয়মিত, অ্যান্ড মানে এবং সিম্পল প্র্যাকটিস, বলছে নিয়মিত এবং সহজ বা সাধারণ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের ইংরেজি কথা বলার যে দক্ষতা, এটাকে ইমপ্রুভ করা যায়। তো এটা একটা ইন্ট্রোডাকশন লাইন, বুঝতেই পারছো। এরপরে কি লিখেছি আমি, এর পরের লাইনে লেখা হচ্ছে স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রীদের শুড ট্রাই টু স্পিক ইংলিশ ডেলি, মানে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই প্রত্যেক দিন বা প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করা জরুরি। আর কি বলছে, বলছে ইভেন স্মল সেন্টেন্সেস, এমনকি ছোট্ট বাক্য হলেও, অর্থাৎ যারা ছাত্রছাত্রী আছে না, এদেরকে ইংরেজিতে বড় বাক্য যদি নাও তৈরি করতে পারে, এদেরকে ছোট বাক্য হলেও তৈরি করা উচিত বা ছোট ছোট বাক্য করে ব্যবহার করা উচিত। কিসের জন্য, তাদের ইংরেজির যে স্পোকেন পাওয়ারটাকে বা ইংরেজির যে রিটেন পাওয়ারটাকে, এটাকে উন্নত করার জন্য। আর কি বলছে, বলছে উইথাউট ফিয়ার মানে কোনো ভয় ছাড়া, অর্থাৎ কি প্রত্যেকটা স্টুডেন্টকে না এই ভয় ছাড়াই তাদেরকে ইংরেজিতে বলতে হবে এবং লিখতে হবে। হ্যাঁ, ভুল হওয়ার একটা ব্যাপার থাকতেই পারে, কারণ কেউ কোনোদিন কি একেবারে সঠিকটা শিখতে পারে না, প্রথমে ভুল করে, আর এই ভুল থেকেই সে যে শিক্ষাটা নেয় সেই শিক্ষাটাই হয় সঠিক শিক্ষা। তাই এখানে কি বলছে, যে প্রত্যেকটা স্টুডেন্টকে ভয় ছেড়েই বা ভয়ের বাইরে গিয়ে তাকে ইংরেজি ছোট ছোট বাক্য তৈরি করা, এটাকে তাকে প্র্যাকটিস করতে হবে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে রিডিং ইংলিশ বুক, শুধুমাত্র দেখো এখানে শুধু বাক্য তৈরি করলে হবে না, বলছে রিডিং ইংলিশ বুকস মানে ইংলিশ যে বইগুলো আছে না, সেই বইগুলোকে রিড করতে হবে বা পড়তে হবে। আর কি বলছে, বলছে নিউজ পেপারস সঙ্গে খবরের কাগজকে পড়তে হবে। আর কি বলছে, যে স্টোরিজ মানে এই যে গল্প পড়া বা খবরের কাগজ পড়া বা ইংরেজি যে বইগুলো পড়া, এগুলো কি করে, বলছে হেল্পস মানে সাহায্য করে টু লার্ন নিউ ওয়ার্ড ইজিলি। তোমরা সকলেই জানো আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে হোক বা লিখতে গেলে হোক, অবশ্যই আমাদের ওয়ার্ড দরকার বা ভোক্যাবস দরকার। আর এই ভোক্যাবসগুলো আমরা কোত্থেকে পাবো, এখানে একটা সোর্স দিয়ে দেওয়া হচ্ছে কি, যদি কেউ ইংরেজির বইগুলো পড়ে বা যদি কেউ ইংরেজি নিউজ পেপার পড়ে বা কেউ
যদি ইংরেজির স্টোরিগুলোকে পড়ে তাহলে এগুলো তাকে কি করবে, তার যে ওয়ার্ড যে মানে পাওয়ারটা বা তার ভোকাবুলারির যে নলেজটা এটাকে সে উন্নত করবে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে লিসেনিং টু ইংলিশ ভিডিওস। লিসেনিং টু ইংলিশ ভিডিওস মানে কি, যে ইংরেজি যে ভিডিওগুলো হয় না এই ভিডিওগুলো দেখা, আর কি বলছে সঙ্গে, বলছে সংস মানে হচ্ছে গানগুলোকে শোনা, অ্যান্ড কনভারসেশনস মানে এবং কথোপকথনগুলোকে শোনা বা দেখা কি হয়, বলছে ইমপ্রুভস করে মানে এটাকে উন্নত করে কোনগুলোকে, বলছে প্রোনাউন্সিয়েশন মানে আমাদের উচ্চারণকে। তো সকলেই জানে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের উচ্চারণটা কিন্তু একটা জরুরি একটা পার্ট, তাই না? তো এখানে কি বলছে যে কি করলে, লিসেনিং টু ইংলিশ ভিডিওস সংস অ্যান্ড কনভারসেশনস মানে কেউ যদি ইংরেজিতে কথা বলা দেখে, ইংরেজিতে গান শোনে বা ইংরেজি কোনো ভিডিও দেখে তাহলে এটা কি করে, তার প্রোনাউন্সিয়েশন যেটা আছে বা তার উচ্চারণটাকে উন্নত করে। আর কি বলছে, অ্যান্ড কনফিডেন্স এবং তার আত্মবিশ্বাসকে উন্নত করে তোলে। তো অবশ্যই আমাদেরকে শুধুমাত্র এই যে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলসের প্রতি সময় নষ্ট করলে হবে না, আমাদের কি করতে হবে, ইংরেজি কিছু ভিডিও দেখতে হবে, ইংরেজি গান শুনতে হবে বা ইংরেজি কিছু মুভি দেখতে হবে আমাদের ইংলিশকে স্পিকিংকে বা আমাদের স্পিকিং পাওয়ারটাকে উন্নত করার জন্য। তো এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে স্পিকিং ইন ফ্রন্ট অফ এ মিরর। বলছে স্পিকিং মানে কথা বলতে হবে কোথায়, বলছে ইন ফ্রন্ট অফ এ মিরর মানে আয়নার সামনে। তো একটা স্টুডেন্টকে অবশ্যই আয়নার সামনে কথা বলা প্র্যাকটিস করতে হবে। তোমরা সকলেই জানো নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিল, একজন গ্রেট স্কলার ছিল। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত বড় একটা স্পিকার, আপনার মতো স্পিকার হতে গেলে কি করা উচিত, তো উনি তখন বলেছিল কি তোমাকে বেশি কিছু করার দরকার নেই, একটা আয়না নেবে আর সেই আয়নার সামনে তুমি কথা বলা প্র্যাকটিস করো। যখন তুমি নিজেকে নিজে কথা বলে বোঝাতে পারবে না তখন কি হবে, তখন তুমি ওই কথাটাকে অন্যকে বলেও বোঝাতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তো এখানে তাহলে কি বলছে, বলছে স্পিক মানে কথা বলতে হবে ইন ফ্রন্ট অফ এ মিরর মানে আয়নার সামনে, আর কি বলছে ওর উইথ ফ্রেন্ড অথবা বন্ধুদের সঙ্গে। আর এটাও ভালো মতো জানো যে বন্ধুদের সঙ্গে কথা বললে না আমাদের কিন্তু ভুল হলেও সমস্যা খুব একটা হয় না বা আমাদের খুব একটা লজ্জা পায় না। তাই অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে বা বন্ধুদের সঙ্গে ভুল হলেও কথা বলতে হবে। পরে কি বলছে সঙ্গে, বলছে ইজ ভেরি ইউজফুল, এটা হচ্ছে অনেক বেশি ইউজফুল হবে বা এটা অনেক বেশি কি হবে না ভালো হবে বা সুবিধা হবে। আর সঙ্গে কি বলছেন, বলছে উইথ পেশেন্স মানে ধৈর্যের সঙ্গে কি করতে হবে, বলছে রেগুলার প্র্যাকটিস মানে ধৈর্যের সঙ্গে কেউ যদি রেগুলার প্র্যাকটিস করে মানে প্রতিনিয়ত যদি এটাকে চালিয়ে যায় তাহলে কি হবে, বলছে কি অ্যান্ড এ পজিটিভ অ্যাটিটিউড এবং তার মধ্যে যদি একটা পজিটিভ একটা মনোভাব থাকে বা তার মধ্যে একটা একাত্ম একটা বিশ্বাস থাকে কি হবে তাহলে, বলছে কি এনিওয়ান ক্যান স্পিক প্রত্যেকেই কথা বলতে পারবে ইংলিশ ফ্লুয়েন্টলি ইংলিশে সাবলীলভাবে অ্যান্ড কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সঙ্গে। অর্থাৎ কি বলছেন, যদি কেউ কি করে তার মধ্যে একটা পজিটিভ মানে একটা দৃঢ় বিশ্বাস থাকে এবং সে যদি এই জিনিসগুলোকে বা এই যে আমাদের সিস্টেমগুলো আছে বা এখানে কিছু রুলস বা রেগুলেশন দেওয়া আছে এগুলোকে যদি কেউ ফলো করে তাহলে অবশ্যই সে সাবলীলভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সে ইংরেজিতে কথা বলতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ বুঝতেই পারছো এখানে যে আমাদের এই যে স্পিকিং ইংলিশ নিয়ে বা আমাদের হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল এটা নিয়ে আমরা যে সুন্দর ওয়েল স্ট্রাকচার একটা সেন্টেন্স লিখে দিয়েছি। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে স্যার আপনি যে অ্যান্সারটা করিয়েছেন ঠিক, কিন্তু আমরা তো দেখছি অ্যান্সারটা খুবই ছোট, এই ছোট্ট জিনিস লিখে লিখে আমাদের 5-এ 5 দেবে? অবশ্যই তোমাদের 5-এ 5 দেবে। কেন দেবে তার কারণটা তোমাদেরকে বলে দিই। দেখো যখন তোমাকে প্রশ্ন দেওয়া হবে না প্রশ্নের উপরেই দেখবে লেখা থাকবে যে উইথিন 75 ওয়ার্ডস মানে 75 শব্দের আশেপাশে। তো আমরা যেখানে এটা লিখে দিয়েছি না এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ বা পুরো স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ এখানে কিছু না হলে 90+ ওয়ার্ডস আছে। তো এই 90+ ওয়ার্ডস আছে এবং প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেন্টেন্স কি আছে না জেনুইন আছে, মানে এর মধ্যে কোনো ভুল নেই। তাই অবশ্যই সুন্দর করে লিখতে পারলে তোমাকে 5-এ 5ই দেবে, একটা সিঙ্গেল নাম্বারও কোনো টিচার্স তোমাকে কাটবে না। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই এই প্রশ্নটি এবং এর উত্তরটি সুন্দরভাবে বা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা দেখে নেই কোশ্চেন নাম্বার 2 এ কি বলা হয়েছিল। তো দ্বিতীয় প্রশ্নে কি বলেছিল, যে রাইট এ ব্লগ মানে একটা ব্লগ লেখো উইথিন 75 ওয়ার্ডস মানে 75 শব্দের আশেপাশে কি নিয়ে, বলছে 1 হাউ টু প্রিপেয়ার ফর ক্লাস 12 সেমিস্টার ফর WBCHSE এক্সাম মানে ক্লাস 12 সেমিস্টার ফর এক্সাম নিয়ে কেমন করে প্রিপারেশন নেওয়া উচিত এই নিয়ে একটি ব্লগ লেখো বা একটি ব্লগ রাইটিং করো। তো এই প্রশ্নটি যদি তোমার পরীক্ষায় আসে বা এরকম জাতীয় প্রশ্ন যদি তোমার পরীক্ষা আসে তাহলে এর অ্যান্সারটা কেমন হবে। চলো আমরা সুন্দর করে বোর্ডের উপরে দেখে নেই যে এই প্রশ্নটি আসলে তুমি কেমন করে এর উত্তর করবে বা এই জাতীয় প্রশ্ন আসলে কেমন করে উত্তর করলে তোমাকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে। তো বোর্ডের উপর এখন তোমরা যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু আমি খুব একটা বেশি কিছু চেঞ্জ করিনি, সব কিছুই প্রায় একই আছে, শুধু মিডিলের এই পার্টটা ছাড়াই। যেমন দেখলে বুঝতে পারবে সেই প্রথমে বাম দিকের কোণে কি আছে না সেই 3টে সাইন আছে, তারপরে সেই বড় বক্সের বাম দিকে আছে সেই আমার ওয়েবসাইটের নাম এবং ডান দিকে কি আছে সেই সার্চের বটন। আবার কি আছে না বাম দিকের এই যে বড় যে ফাঁকাটা বা বড় যে স্পেসটা ছিল এর মধ্যে সেই প্রাইভেসি সেই কন্টেন্ট এবং সেই অ্যাবাউট, এবং নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবে সেই লাইক কমেন্ট শেয়ার সব কিছু ঠিক আগের মতো, এখানে কোনো কিছুই পরিবর্তন করিনি। তাহলে পরিবর্তনটা কি করেছি, শুধু পরিবর্তন হবে এইটুকুই, কোনটাই মাঝখানের এই পার্টটা। দেখো টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করেছি আর মাঝখানে যে মেন বডিটাকে চেঞ্জ করেছি। তোমার ব্লগ রাইটিং যাই নিয়ে আসুক তুমি অবশ্যই ফ্রেমটাকে না একদম সেম আগের মতোই রাখবে, আর চেঞ্জ করবে কি না শুধু টাইটেলটাকে চেঞ্জ করবে আর চেঞ্জ করবে কি তুমি এই মেন বডিটাকে। তো চলো আমরা দেখে নেই
টাইটেলে কি লেখা হয়েছে আর মেন বডির মধ্যে আমরা কি লিখেছি। তো এখানে টাইটেলে কি বলা হচ্ছে, বলছে হাউ টু প্রিপেয়ার ফর ক্লাস 12 সেমিস্টার ফর এক্সাম। তো যেহেতু আমাদের প্রশ্নটা ছিল কি নিয়ে, না সেমিস্টার ফর ক্লাস 12 এর এক্সাম নিয়ে, তো আমি সেই মতো ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসটা লেখা ছিল সেই লেখাটাই আগের মতো এখানে তুলে দিয়েছি। নিজের মতো করে এখানে কিছু লেখার নেই বা লেখার কোনো প্রয়োজনও নেই। তোমার যেখানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটুকু থাকবে বা যে ফ্রেজটুকু থাকবে সেটুকু তুলে দিলেই হবে। তো লিখে দিয়েছি কি হাউ টু প্রিপেয়ার ফর ক্লাস 12 সেমিস্টার ফর এক্সাম। দেওয়ার পরে সেই মিডিল ধরে দেখো নিচে লিখেছি বাই, আর তারপরে নিজের নামের জায়গা রেখে দিয়েছি। এখানে তুমি তোমার নামটাকে লিখে দিলেই কি হবে, আমার প্রথম যে পার্টটা বা টাইটেলের যে পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর টাইটেল পার্ট কমপ্লিট হয়ে গেলে তুমি শুরু করবে কি, তাই মাঝখানে যে মেন বডিটা। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে প্রিপেয়ারিং ফর দ্য ক্লাস 12 সেমিস্টার ফর WBCHSC এক্সাম বিকামস ইজি উইথ প্রপার প্ল্যানিং। এর অর্থ কি, বলছে এই যে প্রিপেয়ারিং মানে প্রস্তুতি, কিসের প্রস্তুতি, বলছে ফর দ্য ক্লাস 12 সেমিস্টার 4 মানে ক্লাস 12 সেমিস্টার 4 এর এই যে প্রস্তুতি WBCHSC যে এক্সামের যে প্রস্তুতিটা কেমন, বলছে কি বিকাম সেটা হয়ে যায় ইজি মানে এটা সহজ হয়ে যায় কি করলে, বলছে উইথ প্রপার প্ল্যানিং। মানে যদি সত্যিকারের বা যদি সঠিক প্ল্যানিং থাকে না, তাহলে কি হয় তোমার এই সেমিস্টার 4 এর এক্সামটা বা এই যে আমাদের 12 এর যে পরীক্ষা, এই পরীক্ষাটা ইজি হয়ে যায়। দেখো এই যে আমি লিখে দিয়েছি যে ব্লকটা না, এটা শুধুমাত্র তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলোকে যদি তুমি তোমার বাস্তব জীবনের সঙ্গে একবার মিলাতে পারো বা যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারো, তাহলে তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর এক্সামটাও আরো সুন্দর হয়ে যাবে। তো এখানে কি বলছে তাহলে, যে একটা প্রপার প্ল্যানিং থাকলে না উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর যে এক্সামটা, এই এক্সামটা কি হবে না অনেক বেশি সহজ হয়ে যাবে। আর পরে কি বলছে, বলছে ফার্স্ট মানে প্রথমে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হবে, কি বুঝতে হবে, বলছে দ্য ফুল সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। তো অবশ্যই তোমাকে এর ফুল সিলেবাসটাকে এবং তার এক্সাম প্যাটার্নটাকে সুন্দর করে বা পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। তারপরে কি করতে হবে, বলছে মেক এ সিম্পল ডেইলি রুটিন। বলছে মেক তোমাকে তৈরি করতে হবে একটা সিম্পল মানে একটা সহজ সরল। অনেকেই দেখো রুটিন করে ঠিক, কিন্তু তার রুটিনটা এতটাই কঠিন থাকে, সে 2 দিন ফলো করলো, 3 দিন থেকে সে আর ফলো করতে পারে না। তাই এখানে কি বলছে যে মেক মানে তাকে তৈরি করতে হবে এ সিম্পল ডেইলি রুটিন, একটা সুন্দর মানে একটা সহজ ডেইলি রুটিন, মানে প্রত্যেক দিনের যে একটা রুটিন তৈরি করতে হবে। আর কি করতে হবে, বলছে অ্যান্ড ফলো ইট অনেস্টলি। অ্যান্ড ফলো, দেখো শুধু রুটিন তৈরি করলেই হবে না, কি করতে হবে, বলছে অ্যান্ড ফলো ইট, এটাকে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে অনেস্টলি মানে সততার সঙ্গে। আর তারপরে কি বলছে, বলছে রিড ইচ চ্যাপ্টার, রিড মানে পড়তে হবে, ইচ চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে। আর কি বলছে সঙ্গে, বলছে স্লোলি মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে স্লোলি পড়তে হবে বা ধীরে ধীরে পড়তে হবে। আর কি বলছে, বলছেন ক্লিয়ার ইউর বেসিক কনসেপ্টস, এবং একই সঙ্গে ক্লিয়ার করতে হবে মানে পরিষ্কার করে নিতে হবে তোমার বেসিক কনসেপ্টগুলোকে মানে তোমার ধারণাগুলোকে। তুমি যে চ্যাপ্টারটা পড়বে না তাকে শুধু পড়লে হবে না, শুধু খাতায় লিখে নোট করে নিলে হবে না, ওই চ্যাপ্টার মধ্যে যা কিছু বলা হচ্ছে সবগুলো ক্লিয়ারলি তোমার কনসেপ্টকে ক্লিয়ার করে নিয়ে বা পুঙ্খানুপুঙ্খ বুঝেই তারপরে তোমাকে ওই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এরপরে কি বলছে, বলছে প্র্যাকটিস মানে প্র্যাকটিস তো করতেই হবে না, বলছে প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, মানে প্র্যাকটিস করতে হবে কোনগুলোকে, বলছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স মানে যে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর সঙ্গে কি বলছে, বলছে টু গেইন কনফিডেন্স, টু গেইন মানে পাওয়ার জন্য, কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাস পাওয়ার জন্য বা তোমার যে দৃঢ় বিশ্বাস পাওয়ার জন্য কি করতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো বা পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর সঙ্গে কি বলছে, বলছে রাইট অ্যান্ড অ্যান্সার্স, রাইট মানে লিখতে হবে, অ্যান্সার্স মানে উত্তর, কেমন করে, বলছে ইন শর্ট মানে হচ্ছে ছোট ছোট করে, আর কেমন, বলছে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। তোমাকে অবশ্যই ছোট ছোট করে এবং সহজ সহজ বাক্য দিয়ে বাক্য তৈরি করে বা উত্তর লেখার চেষ্টা করতে হবে। কেন করতে হবে, কারণ অবশ্যই তোমরা জানো তোমাদের কি ক্লাস মাধ্যমিকে যখন তোমরা পড়তে তখন কি ছিল না, যখন কোনো কোশ্চেন দেওয়া হতো উপরে একটা প্যাসেজ দেওয়া থাকতো, তাই সেখান থেকে দেখে বা হেল্প নিয়ে তুমি ওখানে সেই প্রশ্নের নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে পারতে। কিন্তু ক্লাস 12 বা ক্লাস 11 যখন তুমি উচ্চ মাধ্যমিকে উঠে গেলে না, তোমার এই যে সিনের যে পার্টটা বা এই প্যাসেজ তুলে দেওয়ার ব্যাপারটা কিন্তু আর নেই। তাই এখন তোমাকে অবশ্যই নিজের মতো করে বানিয়েই তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই এখানে কি বলা হয়েছে, বলছে কি যে রাইট অ্যান্সার্স মানে তোমাকে উত্তর লেখার প্র্যাকটিস করতে হবে, কেমন করে, বলছে ইন শর্ট মানে ছোট ছোট করে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং কি সিম্পল সেন্টেন্স দিয়ে মানে একদম সহজ সহজ শব্দ দিয়ে বা বাক্য দিয়ে। আর সঙ্গে কি বলছে, বলছে রিভাইজ মানে রিভাইজ করতে হবে কোনগুলোকে, বলছে গ্রামার মানে গ্রামারটাকে রিভাইজ করতে হবে। দেখো শুধুমাত্র ইংরেজি টেক্সট বুক পড়লে হবে না, গ্রামারটাকেও রিভাইজ করতে হবে প্রতিনিয়ত। সঙ্গে কি বলছে, বলছে রিভাইজ গ্রামার রুলস মানে গ্রামারের রুলসগুলোকে রিভাইজ করতে হবে, অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক্স রেগুলারলি, এবং সেই একই সঙ্গে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোকেও রিভাইজ করে আসতে হবে। আর পরের লাইনে কি বলছে, বলছে টেক শর্ট ব্রেক, এবং টেক মানে নিতে হবে শর্ট ব্রেকস মানে একটু ছোট ছোট বিরতি নিতে হবে। একটানা পড়ে গেলে হবে না, কারণ আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে এবং বেশি কিছু আমরা পড়তে পারবো না বা পড়লেও মনে রাখতে পারবো না। তাই আমাদের কি করা দরকার, যখন আমরা পড়বো না একটু কি দরকার, রেস্ট নেওয়া দরকার পড়ার মাঝখানেই। তো এখানে কি বলছে, টেক শর্ট ব্রেক মানে একটু ছোট ছোট বিরতি নিতে হবে, কিসের মধ্যে, হোয়াইল স্টাডিং, যখন তুমি পড়াশোনা করবে। তো পড়াশোনার মাঝখানে ছোট ছোট ব্রেক নিতে হবে। আর কি করতে হবে, বলছে স্লিপ ওয়েল, সুন্দর ঘুমাতে হবে বা ভালোভাবে ঘুমাতে হবে, অ্যান্ড ইট হেলদি ফুড, এবং ইট করতে হবে খেতে হবে হেলদি ফুড মানে ভালো ভালো বা স্বাস্থ্যবান যে খাবার বা সুন্দর সুন্দর
খাবার তোমাকে খেতে হবে। আর শেষ লাইনে কি বলছে, বলছে স্টে কাম মানে তোমাকে শান্ত থাকতে হবে, পজিটিভ মানে তোমাকে কি ইতিবাচক থাকতে হবে, আর কি বলছে অ্যান্ড কনফিডেন্ট ডিউরিং এক্সাম, এবং তোমার পরীক্ষার সময় কনফিডেন্ট থাকতে হবে, মানে দৃঢ় বিশ্বাসী থাকতে হবে। তো যদি পজিটিভ থাকতে পারো বা যদি তুমি এই যে দৃঢ় বিশ্বাসী থাকতে পারো এবং একই সঙ্গে যদি তুমি কি এই যে স্টে কাম মানে শান্ত থাকতে পারো, তাহলে অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 পরীক্ষাটা সুন্দর হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই বুঝতে পেরেছো এই যে অ্যান্সারটা আমরা করেছি এটা কেমন করে করেছি বা এর মধ্যে কি আছে। তো এখানে আমরা আগের মতোই প্রথমে কি করেছি না, বেশ এক দুটো ইন্ট্রোডাকশন লাইন দিয়েছি, তারপর মেন বডির মধ্যে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে দিয়েছি, এবং একেবারে শেষে কি করেছি, একবার যে কনক্লুশন যে লাইন বা উপসংহারের যে লাইনগুলো হয় সেরকম লাইন আমরা একটা দিয়ে এটাকে শেষ করে দিয়েছি। তো বুঝতেই পারছো একটা ব্লগ রাইটিং এর অ্যান্সার কেমন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি করলাম, আমাদের এডুকেশনাল ব্লগ থেকে যে 4টা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই 4টার মধ্যে আমরা 2টো প্রশ্ন আলোচনা করলাম। তো পরবর্তী 2টো প্রশ্ন তোমরা কোথায় পাবে বা তোমরা কি করলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, তোমাদেরকে বলে রাখি, আমাদের অ্যামিটি কোচিং সেন্টারের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে সমস্ত স্টুডেন্টদেরকে আমরা নোটস প্রোভাইড করি। তাই যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন না হয়ে থাকো, তাহলে কি করবে না, আমাদের স্ক্রিনের উপরে এখন যে নাম্বারটা শো করছে না, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমাদেরকে গ্রুপে জয়েন করানো হবে। এবং সেখানে গিয়ে যদি তুমি লিখে দাও বা কোনো টেক্সট করো যে আমার কোন নোটস দরকার, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে আমাদের এক্সপার্ট যারা আছেন তোমাকে সেই নোটসটাই প্রোভাইড করে দেবে। তাই যদি তোমাদের কি হয়, এই যে এডুকেশনাল যে ব্লগ আছে না, এই এডুকেশনাল ব্লগের পরবর্তী যে 2টো কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 3 and 4, এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। তো শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত যারা দেখছো না, সকলকে অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে জানাই ধন্যবাদ। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হোক। অ্যামিটি কোচিং সেন্টার তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। এবং সেই একই সাথে তোমাদেরকে বলে রাখবো, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো, যাতে আমাদের চ্যানেলের সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাও এবং তোমার আপকামিং যে পরীক্ষা, সেই পরীক্ষায় কাজে লাগিয়ে সত্যিকারের কামিয়াবি হতে পারো। ধন্যবাদ সবাইকে।